টাকা পয়সা ইনকাম করার দিকে ভেবো না এখন, এটা কেরিয়ারের শুরু। তুমি যদি এখন থেকেই টাকা পয়সা ইনকাম করার দিকে এগোও যে আমি টাকা পয়সা ইনকাম করবো তাই ওই লাইনে যাব, ভুল করবে। হ্যালো এভরিওয়ান, কয়েকদিন আগেই মাধ্যমিকের পরীক্ষা শেষ হলো। তো এখন মাধ্যমিকের পরে তোমরা কি নিয়ে পড়বে বা কি নিয়ে পড়লে ফিউচারটা ভালো হবে বা কি কি অপশন আছে মাধ্যমিকের পরে, এটা আমরা অনেকেই জানি না। আমি তো জানতাম না, আশা করি আমার মতো অনেকেই স্টুডেন্ট আছে তোমরা যারা মাধ্যমিকের পরে কি কি অপশন আছে সেগুলো জানো না। আমি তাই ভাবলাম যে এই টপিকের উপর একটা ভিডিও বানালে তোমাদের অনেকটা বুঝতে সুবিধা হবে যে মাধ্যমিকের পরে কোন রাস্তায় গেলে ফিউচারটা ভালো হবে, কোন রাস্তায় গেলে চাকরির সুবিধা বেশি আছে, এইটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো আরেকটা কথা আমি বলে রাখি যে তোমরা আমার যারা ভিডিও দেখো, আমার ভিডিও তোমরা যারা দেখো তারাই হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার জন্য তোমরা আমার ভিডিও দেখো। তো পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর কি কি ফিচার আছে, এর কি কি কেমন ধরনের চাকরি পাওয়া যায়, কি নিয়ে পড়াশোনা করতে হবে, ডিটেলসে আমি ভিডিও শেষের দিকে বলবো, কারণ ওটা একটু বড় আলোচনা হবে, তো তাই ওটা আমি শেষের দিকে রাখছি। তো তার আগে বলে নিই যে কি কি অপশন আছে মাধ্যমিকের পরে, এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো টোটাল 5টা অপশন আমাদের হাতে আছে। নাম্বার 1 সায়েন্স, মানে মাধ্যমিকের পরে তুমি সায়েন্স নিয়ে পড়তে পারো। তারপর হচ্ছে কমার্স, তারপর হচ্ছে আর্টস, তারপর হচ্ছে ভোকেশনাল, তারপর হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক যেটাকে বলে। এই টোটাল 5টা স্কোপ আমাদের হাতে আছে। এছাড়া অনেক স্কোপ আছে, অনেক লাইন আছে। বেশিরভাগ মানুষ এই 5টার মধ্যে যে কোনো একটা লাইনে যায়, ঠিক আছে। তো সায়েন্স নিয়ে পড়লে তোমাকে কি কি সাবজেক্ট নিয়ে পড়তে হবে এবং এর কি কি ফিউচার আছে সেটা নিয়ে বলি। প্রথমে সায়েন্সে তোমার দেখো, পিওর সায়েন্স নিয়ে পড়লে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টে সাবজেক্ট থাকে। তারপরে অপশনাল সাবজেক্ট থাকবে। তাছাড়া তুমি ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ নিয়েও পড়তে পারো যদি তুমি ইঞ্জিনিয়ারিং লাইনে আসতে চাও। মানে 11-12 সায়েন্স নিয়ে পড়াশোনা করার পরে তুমি বিটেক বা বিই বা আইআইটির জন্য পরীক্ষা দিতে চাও, তাহলে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ এই 3টে সাবজেক্ট নিয়ে তুমি কিন্তু পড়াশোনা করতে পারো 11-12-এ। এবং সায়েন্স নিয়ে পড়লে তুমি কি কি অপশনে কি কি পড়াশোনা তোমাকে করতে পারবে। একটা হচ্ছে বিই মানে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং বা বিটেক ব্যাচেলার অফ টেকনোলজি, এটা করতে পারো। তারপরে এমটেক করতে পারো বা মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং করতে পারো, বিএসসি, এমএসসি, বিএড, তারপরে এমএড, মাস্টার অফ এডুকেশন, এইসব নিয়ে পড়াশোনা তুমি ইন ফিউচারে করতে পারবে। এবার এগুলো নিয়ে পড়লে বা সায়েন্স নিয়ে পড়লে তুমি ইন ফিউচারে কি হতে পারবে সেটা বলি। তুমি ইন ফিউচারে ইঞ্জিনিয়ার হতে পারবে, ডাক্তার হতে পারবে, ফার্মাসিস্ট হতে পারবে, সায়েন্টিস্ট হতে পারবে। এবং সায়েন্টিস্ট হলে যেরকম ইসরো, ডিআরডিওতে কাজ করতে পারবে, ডক্টর হলে তুমি যেরকম বড় বড় হসপিটালে জব করতে পারবে, ইঞ্জিনিয়ার হলে তো সারা পৃথিবীতেই তোমার কাজ আছে। এইবার তুমি যদি সায়েন্স নিয়ে পড়ো, তোমার সায়েন্স লেভেলটা হচ্ছে সব থেকে টপ লেভেল। সায়েন্স নিয়ে পড়লে তুমি যে কোনো ফিল্ডে কিন্তু যেতে পারবে, সব জায়গায় সব চাকরির পরীক্ষাতে কিন্তু তোমার কিন্তু ভ্যালু থাকবে, হাই প্রায়োরিটিতে তুমি থাকবে সায়েন্স নিয়ে পড়লে। এবার আসি কমার্সের ব্যাপারটা। কমার্স নিয়ে পড়লে তোমাকে কি পড়তে হবে, বিকম করতে হবে, এমকম করতে হবে, এইসব পড়াশোনা নিয়ে তোমাকে পড়তে হবে। বিবিএ, এমবিএ, বিসিএ এইসব নিয়ে তোমাকে ইন ফিউচারে এগোতে হবে। এবং কমার্স নিয়ে পড়লে কি ধরনের চাকরি হয়, কমার্স নিয়ে পড়লে যেরকম ব্যাংকিং রিলেটেড চাকরি হয়, ব্যাংকের যে টাকা পয়সার লেনদেন, ঠিক আছে, এই সব নিয়ে কিন্তু আলোচনা কাজ করতে হয় কমার্স নিয়ে পড়লে। কমার্সের কাজই হচ্ছে টাকা পয়সার লেনদেন, ঠিক আছে। বড় বড় ব্যাংক বা বড় বড় কোম্পানিতে অনেক কমার্সের স্টুডেন্টরা চাকরি করে, কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা চাকরি করে। সেইখানে কোম্পানির কত প্রফিট আছে, কত লসে আছে, কোথায় কি খরচ হচ্ছে, কত টাকা এখানে লাগছে, ডিটেলস একটা কোম্পানির ডিটেলস যে হিসাব নিকাশ, টাকা পয়সার যে হিসাব নিকাশ, সেই হিসাব নিকাশটা কিন্তু কমার্সের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের হাতে থাকে। এটা হচ্ছে কমার্সের ব্যাপারটা গেল। এবার আসবো আর্টস। অনেক স্টুডেন্ট প্রায় বলবো না, অনেক স্টুডেন্ট আর্টসের দিকে ঝুঁকে যায়। কিন্তু আর্টসের ফিউচারটা কি একবার ভাবো তোমরা, না ভেবে চিন্তে কিন্তু আর্টসের দিকে যেও না।
আগে বোঝো যে আর্টস নিয়ে পড়লে আমার ফিউচারে কেমন হতে পারে, কি হতে পারে, সেটা আগে বোঝো, তারপরে আর্টসের দিকে এসো। দেখো আর্টস নিয়ে পড়লে তুমি 11-12 আর্টস নিয়ে পড়লে, তারপরে বিয়ে করলে, বিয়ে বলতে ওই মালা বদল করা বিয়ে নয়, বিয়ে বলতে মানে ব্যাচেলার অফ আর্টস, তারপরে MA মাস্টার অফ আর্টস, মানে তারপরে বিএড, এমএড, BSW, MSW মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, ঠিক আছে, এইসব, তারপরে PhD আছে, এইসব করে তুমি মানে আর্টস নিয়ে পড়লে এইসব লাইনে তুমি পড়াশোনা করতে পারবে। এবার ব্যাপারটা হচ্ছে আর্টস নিয়ে পড়ে তুমি কি চাকরি পাবে সেটা ভাবো। ইন্ডাস্ট্রি, কোনো কোম্পানি, ইন্ডাস্ট্রি বা কোম্পানিতে কিন্তু আর্টসের স্টুডেন্টদের কিন্তু একদমই নেয় না, ঠিক আছে। তো ইন্ডাস্ট্রি বা প্রাইভেট কোম্পানির দিক থেকে কিন্তু তোমরা টোটালি ব্লক হয়ে গেলে। এবার আসিস গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে। গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে কিন্তু ফার্স্ট প্রায়োরিটিতে থাকে হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট, যারা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি 2 বছর পড়েছে খুব ভালো করে, তাদের ফার্স্ট প্রায়োরিটি রাখে গভর্নমেন্ট চাকরিতে। এবং তারাই গভর্নমেন্ট চাকরির জন্য যে পরীক্ষাগুলো হয় তারাই ফার্স্ট র্যাঙ্কের দিকে থাকে, যাদের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যারা, তাদের কিন্তু খুব সুবিধা ভালো রেজাল্ট করার গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে। এটা একদম বাস্তব সত্যি কথা। আর্টস স্টুডেন্টদের কিন্তু সব দিক থেকে সমস্যা। যদি তুমি ইঞ্জিনিয়ারিং লাইনে আসো তাহলেও তোমাকে এখানে বাধা, যদি তুমি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যাও তাহলেও অনেক অনেক পড়াশোনা করে তারপর তোমাকে একটা গভর্নমেন্ট চাকরি করতে হবে আর্টস স্টুডেন্টদের, বাস্তব সত্যি কথা যেটা বলছি। এরপরে আসি ভোকেশনাল। ভোকেশনালের স্টুডেন্ট যারা আছে, ভোকেশনালটা হচ্ছে তোমার এখানে টেকনিক্যাল পড়াশোনা হয়, আবার নন টেকনিক্যালও পড়াশোনা হয়। আর্টসের থেকে আমার মনে হয় যে ভোকেশনালটা অনেক ভালো, কারণ এখানে টেকনিক্যাল পড়াশোনা হয়। টেকনিক্যাল পড়াশোনা বলতে যেরকম টেকনোলজি, যেখানে টেকনোলজি ইউজ করা হয়, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, এইসব কম্পিউটার সায়েন্স, IT, এইসব টেকনোলজি যেখানে ইউজ করা হয় সেইটা হচ্ছে ভোকেশনালে পড়ানো হয়। যারা সায়েন্স নিয়ে না পড়তে পারবে বা সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো তোমাদের ভালো লাগে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি ভালো লাগে, তোমরা কিন্তু সায়েন্স নিতে পারছো না, কিন্তু তোমরা ভোকেশনালে ভর্তি হতে পারো, কারণ ভোকেশনালেও কিন্তু এই সায়েন্সের সাবজেক্টগুলো থাকে এবং টেকনোলজির সাবজেক্টগুলোও থাকে। খুব ভালো, এটা আমার তো খুব ভালো লাগে, কিন্তু অনেকেই জানে না এই ভোকেশনালের ব্যাপারগুলোতে। এইবার আসি মেন টপিক যেটা, সেটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক। আশা করি এত দূর তোমরা বুঝে গেছো। যদি বুঝে না বোঝো কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবার আসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক। দেখো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক করতে গেলে মিনিমাম কোয়ালিফিকেশন লাগে হচ্ছে মাধ্যমিক পাস। তুমি মাধ্যমিক পাস করলেই কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার জন্য কিন্তু যোগ্য। এইবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে গেলে কি করতে হবে, এই যে যেরকম ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন, এইসব প্রসেস, সেটা এখন বলছি না, কি কি প্রসেস সেটা বলছি না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর কি কি ফিচার্স আছে, মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করলে তুমি ইন ফিউচারে কি কি নিয়ে পড়তে পারবে। যেরকম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হয়ে গেল, তারপর তুমি বিটেক করতে পারবে, বিটেক করার পরে তুমি এমটেক করতে পারবে, এমটেক করার পরে তুমি PhD করতে পারবে, ঠিক আছে। এইবার মানে তুমি ইঞ্জিনিয়ার হতে পারবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মানে 3 বছরের একটা ইঞ্জিনিয়ারিং কোর্স, ঠিক আছে। দেখো সায়েন্সের সঙ্গে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর যদি তুমি পড়াশোনা করো অনেকটা মিল আছে, কারণ সায়েন্সে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি পড়বে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংও কিন্তু ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি তোমাকে ছাড়বে না, ফার্স্ট ইয়ারে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি তোমার থাকবে, এখানেও পড়া হবে। যখন ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে যাবে তখন তোমাকে কিন্তু তোমার সাবজেক্ট ওয়াইজ যে তুমি সাবজেক্ট নিয়ে পড়বে সেই সাবজেক্টে তোমাকে ডিটেলসে পড়তে হবে, যেমন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, IT, ঠিক আছে। আরও অনেক অনেক ট্রেড আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে। এবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে তুমি বিটেক, এমটেক করতে পারবে, অনেক করতে পারবে। এবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরে কি কি চাকরির সুবিধা পাওয়া যায়? চাকরির সুবিধা বলতে ফার্স্ট অফ অল ইন্ডাস্ট্রি, প্রাইভেট কোম্পানি, তোমার কিন্তু দরজা খোলা আছে। তুমি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটটা নিয়ে কোনো কোম্পানিতে যাও, সেখানে যদি ভ্যাকান্সি থাকে তাহলে কিন্তু তোমার ট্যালেন্ট দেখে তোমাকে ওখানে নিয়ে নেবে। মানে ইন্ডাস্ট্রি, প্রাইভেট চাকরির ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সব জায়গায় অ্যালাউ। এইবার প্রাইভেট চাকরি তো হয়ে গেল, এবার রেলের চাকরির ক্ষেত্রে দেখি। রেলের চাকরির ক্ষেত্রে কি আছে? রেলের চাকরির ক্ষেত্রে যেরকম লোকো পাইলট হতে গেলে তোমাকে ডিপ্লোমা লাগবে। তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডের হলে, শুধু আর্টসের ডিগ্রি থাকলে তুমি কিন্তু লোকো পাইলট হতে পারবে না, তোমাকে ডিপ্লোমা থাকতে হবে লোকো পাইলট হতে গেলে। তো লোকো পাইলট, তারপরে সেল, ভেল, যেসব বড় বড় সরকারি সংস্থাগুলো আছে সেই সব সরকারি সংস্থার কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন ডিপ্লোমা থাকে। তুমি ডিপ্লোমাটা করলে ওইখানে সরকারি চাকরির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, এবং প্রাইভেট চাকরির ক্ষেত্রে তোমার তো সুবিধা। তারপর তুমি বিটেক করলে, মানে বিটেক লেভেলটা হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন লেভেল হয়ে গেল।
মানে ডিপ্লোমাটা করলে অনেক সুবিধা আছে। ওভারঅল যে ভিডিওটা বানালাম, ওভারঅলের একটা সারাংশ আমি তোমাদের বলি। তুমি যে লাইনে তোমার নিজের ইন্টারেস্ট আছে সেই লাইনে তুমি এগিয়ে যাও। টাকা পয়সা ইনকাম করার দিকে ভেবো না এখন, এটা কেরিয়ারের শুরু। তুমি যদি এখন থেকেই টাকা পয়সা ইনকাম করার দিকে এগোও যে আমি টাকা পয়সা ইনকাম করব তাই ওই লাইনে যাব, ভুল করবে। নিজের ইন্টারেস্ট কোন সাবজেক্টের প্রতি আছে, কোন লাইনের প্রতি ইন্টারেস্ট আছে, তুমি সেই লাইনে যাও। তোমার যদি ডান্সার হওয়ার ইচ্ছা হয় তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং এসে ডান্সার হতে পারবে না। যদি তোমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা হয় তাহলে তুমি আর্টস নিয়ে পড়ে ইঞ্জিনিয়ার হতে পারবে না, এগোতে পারবে না। তাই তোমার যে ইন্টারেস্ট, ভেতর থেকে মন থেকে যে ইন্টারেস্টটা তোমার আছে সেই ইন্টারেস্টের দিকে লক্ষ্য রেখে তুমি এগিয়ে যাও। আমি তোমাদেরকে সব লাইনগুলো বুঝিয়ে দিলাম, এই লাইনে এই আছে, এই লাইনে ওই আছে। এবার নিজের ইন্টারেস্টের সঙ্গে কোন লাইনটা ম্যাচ করছে সেই লাইনে এগিয়ে যাও। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি ভিডিওর মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।